আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে বিএনপির প্রধান পরীক্ষা ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন। আওয়ামী লীগ ও ভারত বাংলাদেশ সম্পর্কের সমীকরণে সতর্ক থাকার পরামর্শ। জ্বালানি তেলের সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাবে সম্মত সরকারি দল। জনগণের স্বার্থে যে কোনো পরামর্শ গ্রহণে প্রধানমন্ত্রীর আশ্বাস। ভারতের পশ্চিমবঙ্গে প্রথম দফায় 16 জেলার 152 আসনে ভোটগ্রহণ চলছে। প্রতিদ্বন্দ্বিতায় 1476 জন প্রার্থী। জীবন ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ দেশের পাহাড়ি ছড়াগুলো। বনভূমি ধ্বংসসহ নানা কারণে হুমকিতে ছড়ার জীববৈচিত্র্য। এবং সুনামগঞ্জে বৃষ্টিতে হাওরের নিচু এলাকায় পানি জমে তলিয়ে যাচ্ছে কাঁচা ধান। শ্রমিক সংকট ও যান্ত্রিক সীমাবদ্ধতায় দুশ্চিন্তায় কৃষক। শুধু দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ব্রাসেলস ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের প্রতিবেদনে বলেছে, ক্ষমতা গ্রহণের পরপরই বিএনপি সরকারের সামনে দাঁড়িয়েছে পাহাড় সম চ্যালেঞ্জ। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, সুশাসন নিশ্চিত এবং জটিল আন্তর্জাতিক মেরুকরণ সামাল দেওয়া এখন বিএনপির প্রধান পরীক্ষা। ক্রাইসিস গ্রুপ বলছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণ মেলাতে হবে অত্যন্ত সতর্কতার সাথে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। সহিংসতা ও অস্থিতিশীলতার আশঙ্কা থাকলেও দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। গণ অভ্যুত্থানের পর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসেছে বিএনপি। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যতটা শান্তিপূর্ণ ছিল, বিএনপি সরকারের সামনের পথ ততটা সহজ নয় বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ। গণমাধ্যমে পাঠানো ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। বিশেষ করে মধ্যপ্রাচ্য ইরান সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ পড়ার আশঙ্কা রয়েছে, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনযাত্রায়। সরকারের টিকে থাকা এবং জনসমর্থন ধরে রাখার অনেকাংশে নির্ভর করছে এই অর্থনীতি পরিস্থিতি সামাল দেওয়ার উপর, বলছে সংস্থাটি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। সংবিধানে বড় ধরনের পরিবর্তন ও সুশাসন নিশ্চিত করার এই প্রক্রিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সংঘাত এড়িয়ে চলাই হবে সরকারের বুদ্ধিমানের কাজ। ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের যে ঐতিহাসিক ভূমিকা, তাতে দলটির উপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। প্রতিবেদনে গুরুত্ব দিয়ে বলা হয়েছে, নয়াদিল্লির উচিত তাদের প্রভাবকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের নেতৃত্বকে পথে এনে পরিচালিত করা, যাতে তারা ভবিষ্যতে একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ধারায় রাজনীতিতে ফিরতে পারে। ক্রাইসিস গ্রুপের মতে, ভারতের সাথে সম্পর্ক মেরামত করা বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। তবে দিল্লির সাথে ঘনিষ্ঠতা বাড়াতে গিয়ে চীন বা যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে ভারসাম্যের কূটনীতি বজায় রাখা হবে এক বিশাল চ্যালেঞ্জ। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। পুরাতন বাতিল করে শিগগিরই সারা দেশে সারের নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকার দেশে হামির টিকা আমদানি করেনি উল্লেখ করে সংসদের প্রধানমন্ত্রী আরও বলেছেন, হামির টিকা আমদানি করতে বর্তমান সরকার দ্রুত সব ব্যবস্থা নিয়েছে। চক্রমালিথার রিপোর্ট। দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ সম্পর্কে সংসদে বিরোধী দলীয় নেতা মোহাম্মদ শফিকুর রহমানের জরুরি জনগুরুত্বপূর্ণ বিধি ৭৮ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। বিরোধী দলীয় নেতার নোটিশ উপস্থাপনের পর বক্তব্য রাখেন জ্বালানি প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে মাত্র আমরা পেট্রোল ডিজেল অক্টেনের মূল্য 10 থেকে মাত্র 17% বৃদ্ধি করেছি। বিরোধী দলের 2 সদস্যের বক্তব্যের পর বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখবো, আলাপ আলোচনা করব। আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে এই মহান জাতীয় সংসদ থাকবে। জাতীয় সংসদের বাইরে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হোক, সেটা আমাদের
কাম্য নয়। যদি সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় সেটা অন্য বিষয়। এরপর বিরোধী দলীয় নেতা তার নোটিশের পক্ষে বক্তব্য দেন। আমাদের কিছু প্রপোজাল আছে, আমরা আপনাদের হাতেই তুলে দেব, কারণ এক্সিকিউশন হবে আপনাদের মাধ্যমে। আমরা শুধু পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারব, বাস্তবায়নটা করতে হবে সরকারকেই। ওখান থেকে সরকার যেটুকু মনে করে নিবে। পাল্টা বক্তব্য জ্বালানি মন্ত্রীর। আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি এই অবৈধ লাইনের বিরুদ্ধে। অল্প সময়ের জন্য ফ্লোর চান বিরোধী দলীয় নেতা। দীর্ঘদিন সময় তো কষ্ট পেয়েছে, আমরা কি তাদের প্রতি একটু দুঃখ প্রকাশ করে কথা বলতে পারি যে আমরা সরি আপনাদের যে কষ্ট হয়েছে। নোটিশের উপর আলোচনায় শেষ বক্তব্য রাখেন সংসদ নেতা। বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল, সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো আমাদের অবস্থান থেকে। আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা ওনাদের প্রস্তাব দেখব। যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না আমরা? কারণ আমরা যে অবস্থানেই, যে এই ফ্লোরে যেদিকেই বসি না কেন, বাংলাদেশের মানুষ আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। বৃহস্পতিবার বিকাল 3টা পর্যন্ত সংসদ মুলতবি করেন স্পিকার। ওপেন করে দিবেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। রাজ্যের 16 জেলার 152টি বিধানসভা কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হবে প্রায় 1,500 প্রার্থীর। কড়া নিরাপত্তায় নিয়োজিত থাকছে 3 লাখ কেন্দ্রীয় জওয়ান। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। টানা কয়েক সপ্তাহের নির্বাচনী প্রচারণা শেষে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ। প্রথম দফার ভোটে লড়ছে 1476 জন প্রার্থী। প্রার্থীদের ভাগ্য নির্ধারণে ভোট দেবেন 3,60,00,000 ভোটার। এবারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দাবি করেছেন, দিল্লি থেকে 2 লাখ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সহ নিরাপত্তায় থাকছে 3 লাখ সদস্য। রাজ্যের সীমান্ত থেকে অলিগলি গুরুত্বপূর্ণ বুথগুলোতে রয়েছে সিসিটিভি ও ড্রোন নজরদারি। প্রথম ধাপের ভোটে নজর থাকছে হেভিওয়েট প্রার্থী নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী, শিলিগুড়িতে গৌতম দেব এবং সম্প্রতি আলোচনায় থাকা ভরতপুরের হুমায়ুন কবির। আর দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে আগামী 29শে এপ্রিল। সব আসনের ফল ঘোষণা হবে 4 মে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার পাহাড়ি অঞ্চলে রয়েছে অসংখ্য ঝর্ণা নির্ভর জলধারা, যেগুলো পাহাড়ি ছড়া হিসেবে পরিচিত। এসব পাহাড়ি ছড়া শুধু জীববৈচিত্র্যকে আশ্রয় দিচ্ছে না, বরং মানুষের জীবন ও পরিবেশের জন্য অপরিহার্য। তবে বনভূমি ধ্বংসসহ নানা কারণে নষ্ট হচ্ছে পাহাড়ি ছড়া। এতে হুমকিতে ছড়ার জীববৈচিত্র্য। আফরোজা হাসির রিপোর্ট। শুনশান বনের মাঝে বয়ে চলা স্বচ্ছ জলধারা, দুপাশে সবুজ বন আর পাথরের উপর বয়ে যাওয়া টলটলে স্বচ্ছ জলের স্রোত যেন প্রকৃতির চিত্রপটে আঁকা ছবি। পাহাড়ি এসব ছড়া রয়েছে জটিল ও সমৃদ্ধ বাস্তুতন্ত্র। এটি শুধু পানির উৎসই নয়, বরং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার প্রধান অবলম্বনও। নানা জাতের মাছ, চিংড়ি সহ ছড়ার পাড়ে পাথরের খাঁজে বাস করে কাঁকড়া, ঝিনুক, শামুক এবং বিভিন্ন প্রজাতির জলজ কীটপতঙ্গ। থাকে বক, মাছরাঙা, বুলবুলি সহ নানা জাতের পাখি। পানি ও খাদ্যের জন্য ছড়ার উপর নির্ভরশীল মায়া হরিণ, বন্য শূকর, বেজি, মুখ পোড়া হনুমান, বানর, উল্লুক সহ স্তন্যপায়ী প্রাণী। উভচর ও সরীসৃপ প্রাণীর আবাসস্থল এসব পাহাড়ি ছড়া।
বর্ষায় ছড়ার দুই পারে জন্মায় ফার্ন, বেত, বাঁশ, বুনো আদা, বনফুল, অর্কিড, যা ছড়ার পরিবেশকে করে আরও বৈচিত্র্যময়। এসব ছড়া পাহাড়ি জনগোষ্ঠীর পানির অন্যতম উৎস। গৃহস্থালী কাজ, কৃষিকাজ, মাছ ধরা সবই এই ছড়ার উপর নির্ভরশীল। তবে অপরিকল্পিত জুম চাষ, অবৈধ পাথর বা বালু উত্তোলনে ব্যাহত হচ্ছে ছড়ার পানি প্রবাহ, ধ্বংস হচ্ছে বাস্তুতন্ত্র। সংকট থেকে উত্তরণে বন পুনরুদ্ধার কার্যক্রম, আইন প্রয়োগ সহ সঠিক তদারকি ও গবেষণা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। পাহাড়ি ছড়ার জীববৈচিত্র্য নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সুনামগঞ্জে থেমে থেমে বৃষ্টি হওয়ায় হাওরের নিচু এলাকায় পানি জমে তলিয়ে যাচ্ছে কাঁচা ধান। ধান কাটার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হারভেস্টার মেশিন না চালাতে পারা। শ্রমিক সংকট ও যান্ত্রিক সীমাবদ্ধতায় দুশ্চিন্তায় কৃষক। সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। সুনামগঞ্জ জেলায় প্রায় 2,23,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। তবে চলমান বৃষ্টিতে সেই ধান রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। কোথাও বাঁধ কেটে আবার কোথাও সেচ মেশিন বসিয়ে পানি ছড়ানোর চেষ্টা চলছে। জলাবদ্ধতায় ইতোমধ্যে অনেক জমির ধান নষ্ট হয়ে গেছে। আগাম বন্যার আশঙ্কায় অনেক কৃষক আধা পাকা ধানই কেটে নিচ্ছেন। হাওরের বিস্তীর্ণ এলাকায় পানি জমে মাটি কাদায় পরিণত হওয়ায় হারভেস্টার মেশিন চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ওখান যে ব্যাখ্যা তখন তো মেশিনও তো লাভেন না। ওখান তো আগে তো বিভিন্ন জায়গা থেকে আমরা সুনামগঞ্জ আইতো খাট্টা অকল, ওখান তো খাট্টা অকল হয় না। তখন তো যারা করছে তখন বিপদ হয়ে বাবা, এগুলা কাটা ভীষণ দায়। অনেক কৃষক বাধ্য হয়েই শ্রমিক দিয়ে সনাতন পদ্ধতিতে ধান কাটছেন। তবে শ্রমিক সংকটও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খামলা মিলাই যায় না, খাট্টাও হইতাম না, মেশিনও এলাম তো না। যদিও অনেক সরকারে কোনো আমরা একটা উভয় করেন। কৃষি বিভাগও বলছে পানিতে হারভেস্টার মেশিন চালানো সম্ভব নয়, তাই অন্য এলাকা থেকে শ্রমিক আনার চেষ্টা করা হচ্ছে। সাধারণত 8 থেকে 10 ইঞ্চি পানি থাকলেও হারভেস্টার মেশিন চালানো যাবে। যদি 8 থেকে 10 ইঞ্চির বেশি হয় তাহলে হারভেস্টার মেশিন চালানো যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা একটা স্বেচ্ছাসেবী গ্রুপ গঠন করা, যাতে তারা ধান কর্তন করতে পারে, এবং পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে যারা শ্রমিক আছে তাদের সাথেও আমরা পত্র যোগাযোগ করতেছি। বছরের একমাত্র ফসল বাঁচাতে দ্রুত কার্যকর উদ্যোগের অপেক্ষায় হাওর অঞ্চলের কৃষক। জহির মুন্না, চ্যানেল আই। সম্মিলিত উদ্যোগে ঢাকার রামপুরায় একটি ফ্ল্যাট ভবনে গড়ে উঠেছে ব্যতিক্রমী ছাদ কৃষির দৃষ্টান্ত। একই ভবনের 6 জন বাসিন্দা ছাদের আলাদা আলাদা অংশে চাষ করছেন ফল ফসল। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। ঢাকার রামপুর আর মোল্লাবাড়ি মোড়ের 10 তলায় ভবনে বসবাস করেন 55টি পরিবার। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও 6 জন বাসিন্দা ছাদের মাঝখানটাকে ফাঁকা রেখে আয়োজন করেছেন এই ফল ফসলের। এই কর্নার থেকে শুরু করে ওই কর্নার পর্যন্ত, মানে নাশপাতির বাগান পর্যন্ত, এটুকু আমি পরিচর্যা করি। ওই পর্যন্ত জি, জানেন তো যে একটা সোসাইটিতে আসলে সম্ভাবনা মানুষ পাওয়াটা মুশকিল হয়ে যায়। এখানে প্রচুর সময় দিতে হয়, সবুজকে ভালোবাসার একটা বিষয় আছে। আপনার অংশটা এখান থেকে কলমি শাকের এখান থেকে ওই কোনা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, গত বছর ঢেঁড়স হয়েছিল প্রচুর পরিমাণে। তারপরে এখানে মরিচ আছে, প্রচুর পরিমাণ মরিচ আছে। কি কি অসুবিধার সম্মুখীন হন? ভালো মাটি পাওয়া একটু প্রবলেম। আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই। আপনি কি আগে থেকে করতেন? মেনলি হচ্ছে আমার ওয়াইফের ইন্টারেস্ট থেকেই শুরু করা। অল্প করে প্রথমে ফুল দিয়ে শুরু করেছিলাম, তারপর আস্তে আস্তে হচ্ছে সবজি এবং হচ্ছে ফলের দিকে আস্তে আস্তে মুভ করা আর কি। পরিকল্পিত পরিচর্যা ও নিয়মিত তদারকিতে চাষ করা হচ্ছে দেশি বিদেশি নানা ফসল। জিও ব্যাগ সহ আধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা হচ্ছে এখানে। আনারের যে মানে লেটেস্ট ভ্যারাইটিগুলো আমাদের দেশে আসছে, এটা হাই ডেন্সিটি প্লান্টেশন করা হয়েছে। আমাদের দেশের আঙ্গুর এখন মিষ্টি হচ্ছে, উইথ সিডলেসও হচ্ছে। কিছু মানে ভ্যারাইটি আমরা ইউরোপ থেকে কালেক্ট করেছি। ছাদটা যেন ড্যামেজ না হয় সেই ক্ষেত্রে আমরা করেছি যে এটা একটা স্ট্যান্ড বানিয়ে একটা নির্দিষ্ট মেজারমেন্টে এটা করা হয়েছে। এই উদ্যোগ নিরাপদ খাদ্যের যোগান, নগর জীবনে মানসিক প্রশান্তির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও রাখছে ইতিবাচক ভূমিকা। আয়োজনটি ছোট কিন্তু উদ্যোগটি মহৎ। অনেক প্রতিকূলতার ভেতর দিয়ে অ্যাপার্টমেন্ট ভবনে এ জাতীয় আয়োজন করে যে নজিরটি সৃষ্টি করেছেন, সেটি অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। ঢাকার পূর্ব রামপুরার মোল্লাবাড়ির মোড় থেকে শেখ সিরাজ, চ্যানেল আই।
সুধী দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকাল ৩:০৫ হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে ইরান যুদ্ধের ৫৫তম দিন। ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ পর্যন্ত কখন শেষ হবে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নির্ধারণ করবেন। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণার পর নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প। এমনকি হরমুজ প্রণালীতে অবরোধ থাকবে বলেও জানান ট্রাম্প। এদিকে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেট আবারও প্রত্যাখ্যান করেছে। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তার দেশ সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং তা অব্যাহত রেখেছে। প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি প্রদানই প্রকৃত আলোচনার প্রধান বাধা বলে তিনি উল্লেখ করেছেন। শুধু দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। দেশের কিংবদন্তি অভিনেত্রী রোজি আফসারির ৮০তম জন্মদিন আজ। ১৯৪৬ সালের ২৩শে এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার পারিবারিক নাম শামীমা আক্তার রোজি। ১৯৬২ সালে আব্দুল জব্বার খান পরিচালিত জোয়ার এলো দিয়ে শুরু তার সিনেমায় কাজ করা। তবে প্রথম খ্যাতি অর্জন করেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। প্রায় ৪ দশক ধরে তিনি প্রায় ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৭৫ সালে লাঠিয়াল সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন রোজি আফসারি। তার কালোজয়ী সিনেমার তালিকায় রয়েছে ওরা ১১ জন, লাঠিয়াল, এতটুকু আশা, নীল আকাশের নিচে। ২০০৭ সালের ৯ মার্চ কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেত্রী। ওয়াশিংটন পোস্টের সম্পাদক ও পুলিৎজার বিজয়ী ড্যান এগেনকে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স হয়েছিল ৬০ বছর। ওয়াশিংটন পোস্টের তথ্য মতে স্থানীয় কর্তৃপক্ষ এগেনের পরিবারকে জানিয়েছে যে এই মৃত্যুতে অপরাধমূলক কর্মকাণ্ড বা সহিংসতার সন্দেহ করা হচ্ছে না। বুধবার সকাল পর্যন্ত ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যায়নি। এগেন প্রায় ৩ দশক ধরে পত্রিকাটিতে কাজ করেছেন এবং হোয়াইট হাউস, কংগ্রেস ও রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ক সংবাদ পরিবেশনে সহায়তা করেছেন। প্রথমবারের মতো চীনের মহাকাশ মিশনের প্রশিক্ষণের জন্য পাকিস্তানের ২ নভোচারী নির্বাচিত হয়েছেন। এরা হলেন মোহাম্মদ জিশান আলী ও খুররাম দাউদ। বুধবার চীনের মানববাহী মহাকাশ সংস্থা এ ঘোষণা দেয়। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, শিগগিরই চীনের মহাকাশ স্টেশনে প্রশিক্ষণের জন্য এরা ২ জন রিজার্ভ নভোচারী হিসেবে আসবেন। সব ধরনের প্রশিক্ষণ ও মূল্যায়ন শেষে তাদের মধ্য থেকে একজন পেলোট বিশেষজ্ঞ হিসেবে মহাকাশ মিশনে অংশ নেবেন। এর মাধ্যমে তিনি চীনের তিয়ানগন মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হওয়ার গৌরব অর্জন করবেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ইসলামাবাদে চীনের মহাকাশ স্টেশনে পাকিস্তানি নভোচারী পাঠানোর বিষয়ে ২ দেশের মধ্যে সহযোগিতা চুক্তি সই হয়। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। নানা প্রতিকূলতার মধ্যেও কুষ্টিয়ায় বাড়ছে তুলা চাষ। জেলার দৌলতপুর উপজেলায় প্রায় ২,০০০ কৃষক যুক্ত এই চাষে। এতে ব্যক্তিগত লাভের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও আসছে গতি। এবার প্রকৃতি সংবাদ। কালনী কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে হুমকিতে হবিগঞ্জের আজমিরিগঞ্জের ১২টি প্রাচীন জনপদ। ভাঙছে মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ হাজারো বসত ভিটা। এরই মধ্যে সর্বশান্ত হয়েছে ৪,০০০ পরিবার। অভিযোগ, ভাঙনের তীব্রতা বাড়লেও প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। এতে সংকট দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে বিএনপির প্রধান পরীক্ষা ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন।
আওয়ামী লীগ ও ভারত বাংলাদেশ সম্পর্কের সমীকরণে সতর্ক থাকার পরামর্শ। জ্বালানি তেলের সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাবে সম্মত সরকারি দল, জনগণের স্বার্থে যে কোনো পরামর্শ গ্রহণের প্রধানমন্ত্রীর আশ্বাস। ভারতের পশ্চিমবঙ্গে প্রথম দফায় 16 জেলার 152 আসনে ভোট গ্রহণ চলছে। প্রতিদ্বন্দ্বিতায় 1476 জন প্রার্থী। জীবন ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ দেশের পাহাড়ি ছড়াগুলো, বনভূমি ধ্বংসসহ নানা কারণে হুমকিতে ছড়ার জীববৈচিত্র্য। এবং সুনামগঞ্জে বৃষ্টিতে হাওরের নিচু এলাকায় পানি জমে তলিয়ে যাচ্ছে কাঁচা ধান, শ্রমিক সংকট ও যান্ত্রিক সীমাবদ্ধতায় দুশ্চিন্তায় কৃষক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।